ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্টে আজকে 4th ক্লাসের আলোচনা শুরু করছি। এর আগ পর্যন্ত আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে আমরা HTML এর একটা পোর্শন, গত ক্লাসে CSS এর কিছু বেসিক রুলস সিএসএস এর কিছু বেসিক রুলস আমরা জেনেছিলাম। লাস্ট ডে পর্যন্ত আমরা সিএসএস এর কিছু বেসিক রুলস আমরা জেনেছিলাম। তো সেই বেসিক রুলস থেকে আজকে আমরা একটু কন্টিনিউ করব। আমরা সিএসএস দিয়ে সিএসএস রাইটিং রুলস আমরা এখন একটু শিখব, এবং সিএসএস এর থ্রুতে আমরা কিভাবে লেআউটিং করতে পারি, সিএসএস ক্লাস কিভাবে বানাতে পারি, মানে সবচেয়ে মুদ্রা কথা হচ্ছে যে আমরা সিএসএস এর ক্লাস কিভাবে বানাবো সেটা আমরা দেখব। আর আমি আবারও বলছি যে আমাদের ক্লাস চলছে রুম নাম্বার 64-এ। অনেকেই হয়তো লাস্টের ইউজার অ্যাকাউন্টে যেটা আমরা করতে বলেছিলাম ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে, সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা ইনফ্যাক্ট আপনারা যেটা করবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডকে চেঞ্জ করে নেবেন। ইউজার আইডি তো আপনাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডটা কাইন্ডলি আপনারা চেঞ্জ করে নেবেন যাতে আপনাদের ক্লাস করতে কোনো সমস্যা না হয়। ক্লাসের স্টার্টিংয়ে শুধু ক্লাসের রুম নাম্বারটা জানলেই কিন্তু হবে। হ্যাঁ, ওকে। আমি ডে 4-এর আলোচনার শুরুতে আমি আমার প্রজেক্টে ডে 4-এর একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি সাইট রুট থেকে। ডে 04, হোপফুলি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন নেটবিনসে আছি। ইয়েস, আমি এখন নেটবিনসে আছি এবং নতুন ক্লাসের আলোচনার শুরুতে ক্লাসে যারা যুক্ত আছেন আমি তাদের বলবো যে ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাসের বিগত দিনের ভিডিওগুলো শেষ করবেন। অন্যান্য ফ্রেন্ডদের সঙ্গে যখন আলোচনা করবেন অবশ্যই যেটা করতে হবে যে আমরা রুম নাম্বার, আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে প্রত্যেকের ইমেল অ্যাড্রেসের থ্রুতে, টিচার অ্যাকাউন্ট, এবং প্রত্যেকের জন্য 2 ধরনের ক্লাসরুম এবং কনফারেন্স রুম আমরা সেট আপ দিয়ে রেখেছি। কেউ যদি মনে করে যে আপ টু 10 পার্টিসিপেন্ট নিয়ে কোনো ক্লাস করবে, নিজে মডারেটর হয়ে সে সেটা করতে পারে। দ্যাট মিনস তাকে একটা অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে। কেউ যদি 1-to-1 মিটিং প্রেজেন্টেশন করতে চায় ক্লায়েন্টের সাথে, এখানেও সে সেই কাজটা করতে পারে। ওকে, সো আপনারা যারা এখনো অ্যাকাউন্ট করেন না, মানে অ্যাকাউন্ট রিসেট করে নেন নাই পাসওয়ার্ডের থ্রুতে, তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা যেন ইমেল অ্যাড্রেস দিয়ে তাদের পাসওয়ার্ডটা রিসেট করে নেয়।
এবং পরবর্তী ক্লাস থেকে রিসেট অ্যাকাউন্টের মাধ্যমেই যেন ক্লাসে জয়েন করে। ওকে, সো রিসেট অ্যাকাউন্টের মাধ্যমেই যেন তারা অ্যাকাউন্ট জয়েন করে। সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসগুলোতে কোনো হ্যাম্পার হবে না হোপফুলি। সো 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 আমরা যখন এই আলোচনাতে আছি, আমি ডে 4 এর আলোচনাতে যেটা করব যে আমি একটা HTML ফাইলের এবং একটা CSS ফাইলের আলোচনায় যাব। সো আমি একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি index.html নামে, এবং আরেকটা আমি CSS ফাইল নিব, সেটা হচ্ছে মূলত ডট এক্সটেনশন হচ্ছে CSS ক্যাসকেডিং স্টাইল শীট ফাইল আমি তৈরি করব। বাট সেটা করার আগে আমি ডে 4 এ আরেকটা সাবফোল্ডার করে নিচ্ছি CSS নামে, যেটা স্ট্যান্ডার্ড, এবং এর মধ্যে আমি style.css নামে একটা ফাইল ক্রিয়েট করার চেষ্টা করছি। দেখেন style.css নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আমার টার্গেট হচ্ছে যে HTML এর লেআউট আমি যেভাবে করেছিলাম ঠিক সেভাবে CSS দিয়ে ওই একই সিমিলার টাইপের একটা ফ্লুইড লেআউট ক্রিয়েট করব, যাতে আমাদের বেসিক CSS নলেজ ডেভেলপ করে এবং কিছু CSS ক্লাস প্রপার্টি সম্পর্কে যেন আমাদের নলেজ ডেভেলপ করে। তারপরে আপনাদের জন্য যেটা বলা থাকবে, আমি আমাদের ইউটিউব চ্যানেলের একটা সিরিজ আপনাদের সাথে শেয়ার করব, যেখানে 36টা সেশন আছে বুটস্ট্র্যাপ CSS ফ্রেমওয়ার্কের, যার মাধ্যমে আপনারা সুন্দর CSS লেআউট ডেভেলপ করতে পারবেন বা রেসপন্সিভ ওয়েব লেআউট তৈরি করতে পারবেন। তো আমরা এখন যা করার চেষ্টা করছি যে শুরুতেই আমি আমার পেজের টাইটেলটা চেঞ্জ করে নিচ্ছি। আমি বলবো যে আজকে ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্টের ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্টের 4th ক্লাসের আলোচনা। আজকে 4th ক্লাস। ইয়েস, এখানে পর্যন্ত ফার্স্ট ক্লাসে বেসিক আলোচনা হয়েছিল, 2-3 তে আমরা কোড করেছি, আজকে 4th ক্লাসেও আমরা কোডিং করছি। টাইটেল আমরা জানি কি করতে হয়। আমি লেআউটিং এর জন্য যাব। আমাদের লেআউটের জন্য এই HTML ফাইলটা যদি আমরা দেখি কোথায় আছে, যে আমরা আমাদের মেশিনে HTML ফাইলটা উপরে ক্লিক করে আমরা আমাদের ডিজাইনে চলে যেতে পারি এবং সেই অনুযায়ী আমাদের আউটপুটটা আমরা দেখতে পারি, যে লাইক হোয়াটস হ্যাপেনিং হিয়ার। একটু চেক করি। পাইথন ট্রেনিং না, আপনাদের ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্টের ব্যাচ 1 এর আলোচনা, পাবলিক HTML এ ডে 4 এ একদম একটা HTML ফাইল আমরা তৈরি করেছি। যে HTML ফাইলটা দিয়ে আমরা যদি দেখি যে আউটপুট কি আছে, জাস্ট একটা টাইটেল চেঞ্জ করেছে, নাথিং এলস। সো আমরা একটা টাইটেল চেঞ্জ করেছি। সো আমরা কন্টেন্ট ওরিয়েন্টেড টু ডু রাইট কন্টেন্টে আমরা এখানে কন্টেন্ট নিয়ে কাজ করছি। তো এখন আমি যেটা করব যে আমি ছোট ছোট করে CSS লিখবো, CSS কানেকশনের এগেইনস্টে আমরা আউটপুট এখান থেকে দেখার চেষ্টা করব। সো আউটপুটটা কিভাবে আসছে সেটাও একটা ইস্যু, যে এখানে অনেকেই আছেন যারা CSS এ বেশ এক্সপার্ট এবং এর আগ পর্যন্ত অনেক কাজও করেছেন। সো তাদের জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে যে আরেকটু কনসেন্ট্রেট করতে ক্লাসে, কারণ একটা দুইটা ক্লাস পরেই তাদের জন্য যে রিকোয়ার্ড থিংস ডাইনামিক ডেভেলপমেন্টের জন্য যে রিকোয়ার্ড স্কিল তার আলোচনা শুরু হবে এবং প্যারালালি HTML CSS ও চলতে থাকবে। তো আমি যখন CSS নিয়ে কথা বলছিলাম বা স্টাইল শীট নিয়ে কথা বলছিলাম, স্টাইলের মধ্যে প্রথমে ক্লাস লেখার আগে আমি নর্মালি যেটা করতে হয় রেগুলার কেসে, যে টেস্টিং একটা ক্লাস, লাইক আমি অলওয়েজ যেটা করি যে টেস্টিং একটা বডি ক্লাস তৈরি করি।
বডি ক্লাসের এগেনস্টে আমরা ছোট ছোট সিএসএস লিখে, লাইক সিম্পলি আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটাই দিই, লাইক আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করেছি এবং এই ব্যাকগ্রাউন্ড কালারের এগেনস্টে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারের এগেনস্টে আমি যদি বলতে পারেন যে ব্যাকগ্রাউন্ড কালারের এগেনস্টে আমি যদি এই আলোচনাটা শুরু করি, যে লাইক আমি একটা কালার কোড সেট করছি, ব্যাকগ্রাউন্ড কালারের এগেনস্টে আমি একটা কালার কোড সেট করছি, যে লাইক গ্রে অথবা সিলভার, এবং শুরুতেই বডি ট্যাগটা তো প্রত্যেকটা HTML ট্যাগের মধ্যেই থাকে, লাইক দিস বডি ট্যাগ। তো এর আউটপুটে কিন্তু এখন কোনো ইম্প্যাক্ট আসবে না, বিকজ আমি কিন্তু সিএসএস এর সাথে কোনো কানেকশন করি নাই, যে লাইক আমি লিঙ্ক টাইপটা আমি বলছি টেক্সট অর সিএসএস, আমি হাইপারলিঙ্ক রেফারেন্স সেট করছি, লাইক সিএসএস ফোল্ডারের মধ্যে আমার সিএসএস এর ফাইলটা আছে, আর রিলেশনটা আমি দিয়ে দিচ্ছি যে লাইক স্টাইল শিট রিলেশনটা আমরা দিয়ে দিচ্ছি লিঙ্ক টাইপ টেক্সট সিএসএস হাইপারলিঙ্ক রেফারেন্স দিয়েছি এবং আমি রিলেশনটা দিয়েছি। তো লেটস চেক যে আমি এখন যদি এখানে যাই, আমার কিন্তু সিএসএসটা কানেক্ট হয়েছে সেটা বোঝা যাচ্ছে, বিকজ ব্যাকগ্রাউন্ড কালারটাতে একটা পরিবর্তন এসেছে। সো নাও আমরা যখন ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তনটা দেখছি, এখন আস্তে আস্তে করে আমরা সেল ডেভেলপমেন্টের দিকে চলে যাব, এবং সেল ডেভেলপমেন্টের শুরুতে আমি আলোচনা করব এটা নিয়ে যে লাইক আমরা ডিপেস্ট ফ্লুইডে যাব, বিকজ ভেরি সিম্পল সিএসএস রুলস আমি দেখাচ্ছি, এবং এখানে ভেরি বেসিক লেভেলে বেশ কিছু স্টুডেন্ট আছেন যারা সিএসএস সম্পর্কে একেবারেই অবগত না এবং সিএসএস এর রুলস সম্পর্কেও না। সো আমরা রুলস সম্পর্কে ধারণা দেওয়াটাই আজকের দিনের মুখ্য বিষয়, এবং সাথে সাথে লেআউটিং যেন আমাদের নলেজটা ডেভেলপ করে, লেআউটের কনসেপ্টটা ডেভেলপ করে, সিএসএস রুলস যেন আমরা বুঝি, সেটা নিয়ে অ্যাকচুয়ালি আলোচনায় আসবে। তো আমরা যখন সিএসএস এর বেসিক আলোচনার দিকে আগাচ্ছি, সেখানে শুরুতেই আমি যে ক্লাসটা বানাবো সেই ক্লাসটার নাম দিব বেসিক্যালি র্যাপার, যেটা মূলত পুরো বডিটাকে ধরে রাখবে। ইনফ্যাক্ট আমার পুরো বডিটাকে ধরে রাখবে। ইনফ্যাক্ট আমরা যখন বলছি যে আমাদের যে ওয়েব লেআউটের মাঝের যে অংশটা, যে ব্যাকগ্রাউন্ড এরিয়াটা, সেই হোয়াইট রেঞ্জ, আমি যেটা বললাম যে আমাদের এই যে গ্রে রেঞ্জের যে জায়গাটা, এটাকে আমি আমার বডি এরিয়া বলছি। আর এই বডি এরিয়াতে শুরুতে যখন কোনো লেআউট করা হয়, আর লেআউটিং এর রুলস অনুযায়ী এখানে একটা র্যাপার তৈরি করা হয়। একটা পাত্র এমনভাবে নিতে হয় যে পাত্রের মধ্যে আমরা যেন অন্যান্য যে কোনো কিছু এখানে দিতে পারি। হ্যাঁ, সো আমরা ঠিক সেরকমই একটা লেআউটিং রুলস আমরা এখানে তৈরি করতে যাচ্ছি, এবং সেই রুলস অনুযায়ী আমরা আমাদের লেআউটের যে ইয়েগুলো সেটা সেট করতে চাচ্ছি। সো সিএসএস রুলসের শুরুতেই আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা ক্লাস তৈরি করছি, হ্যাশ ক্লাস অবভিয়াসলি, এবং এটা একটা র্যাপার ক্লাস আমি বানাচ্ছি, এবং র্যাপার ক্লাসের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার বডির কতটুকু জায়গা জুড়ে আমি আমার লেআউটটাকে নিব, এবং সেটা কিভাবে থাকবে তার একটা বেসিক রুল। সো আমি বলছি যে র্যাপারটা যখন শুরু করব, আমি যখন লেআউটে যাই, একটু খেয়াল করবেন, এটা হচ্ছে লেফট অফ কর্নার। এখান থেকে ক্যালকুলেশন ধরে আমাদের আস্তে আস্তে করে আগাতে হবে, সেল বাই সেল বসাতে হবে, এবং আমাদের লেআউটটা দাঁড় করাতে হবে।
সো এর জন্য একটা বেসিক প্রপার্টি আছে ফ্লোট, যার ভ্যালু লেফট। এটা দিয়ে আমরা স্টার্ট করব এবং প্রতিটা ক্লাসে ফ্লোট ভ্যালু লেফট FLOAT এই প্রপার্টিটা আমরা কন্টিনিউ করব। সো ফ্লোট ভ্যালু লেফট এই প্রপার্টিটা আমি ক্যালকুলেশনে যাব। সো ইনফ্যাক্ট ফ্লোট ভ্যালু লেফট ধরে আমি যখন আগাচ্ছি, যে লাইক আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাও আপাতত একটা সেটল অবস্থায় নিয়ে আসি। আমি একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড সেট করছি। আচ্ছা, এখন ইনফ্যাক্ট এখানে বর্ডার প্লেস করার আপাতত দরকার নেই, আমি যে র্যাপারটা নিয়ে কাজ করছি, এবং এই র্যাপারটা যখন আমি আমার এই মূল ডিভের মধ্যে কল করব অ্যাজ এ আইডি, যেহেতু আমি হ্যাশ দিয়েছিলাম আমাকে এটা কল করতে হবে আইডি দিয়ে। সো ডিভ আইডি র্যাপারে আমি যখন যাচ্ছি, সেখান থেকে নিয়ে যদি আমরা কাজ করি, যে লাইক একটু চেক করে দেখি যে আমরা কিন্তু আমাদের যে র্যাপার ক্লাস, আমরা দিয়েছি, সেটা কিন্তু এখন ভিজিবল অবস্থায় নেই। লাইক আমরা কোনো উইথ সেট করি নাই। লাইক আমরা যদি বলি যে লাইক উইথ হচ্ছে 100%, হাইট হচ্ছে যে লাইক 1100 পিক্সেল, আমি 1100 পিক্সেল দিয়েছি। লেটস চেক যে আমাদের লেআউটিংটা কি আসে। লাইক আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ব্ল্যাক কালারের কি হয়েছে, আমাদের একটা ব্ল্যাক কালারের র্যাপার বসেছে এবং আউটারে গ্রে কালার, দ্যাট মিনস আমাদের বডি আছে। সো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যে যদি আমরা এটাকে সেন্টার লাইন করতে চাই, মার্জিন নামে একটা প্রপার্টি আছে, যে মার্জিন প্রপার্টিটা ইউজ করে আমরা লাইক খুব সহজেই সেল টু সেল ডিস্টেন্স তৈরি করতে পারি। কারণ বডি একটা সেল, র্যাপার একটা সেল, এর যদি আমরা একটা ডিস্টেন্স তৈরি করতে চাই, একটু খেয়াল করেন যে আমি দুইটা ভ্যালু সেট করেছি। প্রথম ভ্যালুটা টপ আর বটমের জন্য, রিপিট করছি, প্রথম ভ্যালু 5 পিক্সেল। 5 পিক্সেলটা মূলত টপ আর বটমের জন্য কাজ করবে, কারণ আমাদের টপে এবং বটমে কিন্তু একটা একটা জায়গার দরকার আছে। আর সেকেন্ড ভ্যালুটা 10%, রাইট এবং লেফটে 10% করে ভ্যালু জায়গা ছেড়ে দেবে। আমি যদি এটাকে সেভ করি, আমি সেভ করেছি, এবং এটাকে যদি লোড দেই এখন, তাহলে র্যাপিং এর কনসেপ্ট অনুযায়ী বা ওই মার্জিনের কনসেপ্ট অনুযায়ী আমরা কিন্তু এই যে উপর থেকে 5 পিক্সেল আর রাইট এবং লেফট থেকে আমরা কিন্তু 10% ছাড়ছি। একটা জিনিস খেয়াল করেন, আমি শুরুতেই যেটা করেছি যে হাইটটাকে পিক্সেলে নিচ্ছি এবং উইথটাকে পার্সেন্টেজে নিচ্ছি। পার্সেন্টেজে নেওয়ার অর্থ হচ্ছে যে আমি উইথ কতটা জানি না, আমি আমার যে কোনো মেশিনে আমার এই লেআউটটা খুলতে পারে। সো আমি ফ্লুইড লেআউটের কথা চিন্তা করে আগাচ্ছি। আমি যদি এখানে 5 পিক্সেলের জায়গায় 10 পিক্সেল দেই, তাহলে কিছুটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন। ফ্রম টপ আপনারা কিন্তু কিছু জায়গা যে ছেড়েছে এটা বোঝা যাচ্ছে। সো এটা খুব ন্যারো মনে হচ্ছে, যেহেতু পিক্সেল ওয়াইজ একটু খেয়াল করেন, এটা 10 পিক্সেলের জায়গা কিন্তু ছেড়েছে। আচ্ছা, এখন আসছে হচ্ছে পরবর্তী বিষয়ে, যে আমরা আস্তে আস্তে করে ক্লাসগুলো ডেভেলপ করার চেষ্টা করব। আস্তে আস্তে করে আমরা ক্লাসগুলো ডেভেলপ করার চেষ্টা করব এবং ক্লাসের 1 বাই 1 ক্লাস দিয়ে আমরা এটা সামনের দিকে আগাবো আর কি। তো আমরা বডি ক্লাসের ভেতরে মার্জিন নামে একটা প্রপার্টি ইউজ করেছি, যার মার্জিন প্রপার্টি হচ্ছে 10 এবং 10%, 10 পিক্সেল, দ্যাট মিনস টপ বটমে 10 পিক্সেল, আর 10% হচ্ছে রাইট লেফট। রাইট লেফট 10%, দ্যাট মিনস আমার এই এরিয়াটাতে 10%-এর একটা গ্যাপ রয়েছে। সো আমার সাইডটা এখন আছে সেন্টার লাইনে, মাঝের জায়গাটাকে আমি বলছি র্যাপার।
তো আস্তে আস্তে করে যদি আমরা র্যাপিং এর সামনের দিকে মুভ করি, এই বড় যে সেলটা এর ভেতরে আমার আদার সেলগুলো বসবে। যে লাইক এটা হচ্ছে যদি আমরা ধরে নেই টেবিলের শুরুতে আমরা ফার্স্ট রোতে লোগো ব্যানার বসিয়েছিলাম, দেন মেনু বসিয়েছিলাম, দেন আমরা লেফট কন্টেন্ট রাইট এবং ফুটার বসিয়েছিলাম। তো সেই বিষয়গুলো আমরা এখন আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিব। জাস্ট এ মিনিট, 1 মিনিট প্লিজ। আমি 1 মিনিটে ব্যাক। ওকে, ওকে। সো নাও আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে যে ওয়ান বাই ওয়ান আমরা সিএসএস ক্লাসগুলোকে ডেভেলপ করার চেষ্টা করব। সো সিএসএস ক্লাসের বেলায় র্যাপারের মধ্যে আমাদের ফার্স্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেডার র্যাপারে এসে ফার্স্টেই যেটা হবে সেটা হচ্ছে যে ফ্লোট, যার ভ্যালু আমরা লেফট অ্যাসাইন করছি। তারপরে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করবো অ্যাকচুয়ালি। আমি হেডারের র্যাপারের জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা আমি পিওর হোয়াইটেই যাচ্ছি। এবং হেডারটা কেমন হবে, হেডারের উইথটা কেমন হবে? অবভিয়াসলি হেডারের উইথ হবে 100%, হাইট হবে 150 পিক্সেল, এবং আগে থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করেছি। সো আমি যদি এখন এখানে ডিভের মধ্যে যদি কল করি আইডি হিসেবে হেডার র্যাপার, আমি যদি আইডি হিসেবে হেডার র্যাপার কল করি, ইন দ্যাট কেস কি হবে? সো ইন দ্যাট কেস লাইক আমরা যখন যাব, একটু খেয়াল করেন আমাদের একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা হেডার র্যাপার বসেছে। এই যে হেডার র্যাপারের যে কনসেপ্টটা, এই হেডার র্যাপারটা মূলত রো, মানে যখনই আমরা র্যাপিং বলছি তখনই বেসিক্যালি এটাকে রো কনসেপ্টে আগাবে। টেবিলের সাথে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে সেটা হবে কি মূলত রো। আর আর এর ভেতরে যে সেলগুলো সেটা মূলত একটা একটা করে টিডি সেল, এর মধ্যে যেগুলো হবে সেটা হচ্ছে মূলত একটা একটা করে টিডি সেল, টেবিলের যে কলাম সেটাকে আমরা বলি। বাট এগুলো প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার সঙ্গে রিলেশন রাখে না, একেবারে স্বতন্ত্র। সো এটা অত্যন্ত ইজিলি যে কোনো ধরনের লেআউট ক্রিয়েট করা যায়। সো আমি কিছু ইন্টারনাল রুলস ক্রিয়েট করছি। এখন একটু খেয়াল করেন যে হেডার র্যাপারের মধ্যে আমি এখন একটা ক্লাস স্পেস দিয়ে যখন আমি লিখছি, এর অর্থ হচ্ছে যে এটা চাইল্ড ক্লাস হবে। সো আমি একটা লোগো নামে ক্লাস নিচ্ছি যেটা হেডার র্যাপারের মধ্যে থাকবে। সো কারো মাইক্রোফোন সাউন্ড অন আছে, সাউন্ড অফ করা হোক। হ্যাঁ, সো হেডার র্যাপারের মধ্যে থেকে আমরা যখন দেখছি যে আমি একটা লোগো ক্লাস তৈরি করার চেষ্টা করছি, যার ফ্লোট ভ্যালু আমি লেফট অ্যাসাইন করছি, ফ্লোট ভ্যালু লেফট। যার ব্যাকগ্রাউন্ড, এখানে আমি একটা ছোট ছোট করে ব্যাকগ্রাউন্ড দিব। দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ড দেওয়ার ইস্যু হচ্ছে যে আমরা যখন ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডের জাস্ট দেখানোর জন্য যে আমরা এখানে কালার কোড ধরে ধরে এই ইস্যুগুলো এখানে সেট হচ্ছে। বাট আমরা যখন লেআউটিং করবো তখন কিন্তু তার স্পেসিফিক পজিশনে স্পেসিফিক কন্টেন্ট দিতে হবে। যেমন লোগোতে আমরা লোগো ইমেজ দিব, ব্যানারে ব্যানার দিব, হ্যাঁ, মেনুতে মেনু থাকবে। সো এখন যখন আমি শুধু লেআউটিং করছি তখন আলাদা আলাদা করে সেল বোঝানোর জন্য আমি কালার কোড ইউজ করছি, নাথিং এলস। উইথ, আমার এই উইথটা কতটুকু হবে? আমি বলছি যেহেতু উইথটা পার্সেন্টেজে যাচ্ছে, আমি উইথ 20% যাবো। আর হাইটটা যেহেতু আমি লোগো হচ্ছে চাইল্ড অফ হেডার র্যাপার, এবং আমি যদি বলি 100%, দ্যাট মিনস এটা হবে প্যারেন্টের 100%, প্যারেন্ট 150 পিক্সেল। সো এটা 150 পিক্সেল পর্যন্ত আগাবে। সো লেটস চেক যে আমি 50 পিক্সেল পর্যন্ত আমি যখন সিএসএস লিখেছি, ইটস নট ওয়ার্কিং ইদার, রাইট? বিকজ
আমি কিন্তু এই লোগো ক্লাসটা এখনো অ্যাসাইন করি নাই, আমি লোগো ক্লাসটা HTML এর মধ্যে কল করি নাই। আমি যদি একটা div কল করি এবং আইডি দিয়ে আমি একটা লোগো ক্লাস কল করি, লাইক আমি একটা আইডি দিয়ে লোগো ক্লাস কল করলাম এবং আমার এই সেলটা কিন্তু এখানে আসছে, আমার লোগোটা কিন্তু আসলো। নাও আমার পরবর্তী কাজ হচ্ছে ব্যানারটা তৈরি করা, এবং আমি কিন্তু এরপর দ্রুতই আগাবো। আমি এই ক্লাসটাকে আমি কপি করে নিচ্ছি এবং এটাকে আমি বলছি যে ব্যানার ব্যানার ক্লাস। আমি বলছি এটা একটা আমার ব্যানার ক্লাস, এবং ব্যানারের ফ্লোট লেফট ধরেই আগাচ্ছি, কালারও ঠিক আছে। আমি 80% দিচ্ছি যে আমার উইথ 80% হবে এবং হাইট 100% হবে, আমার ব্যানারটা হলো। বাট আমি যখন ব্যানার বসাবো তখন লোগো আর ব্যানার কিন্তু এই যে সেল হেডার র্যাপারের মধ্যে থাকবে। একটু খেয়াল করেন, আমি একটা ইন্ডেন্টিং করছি, একটা ট্যাব ভেতরে দিয়েছি যাতে বোঝা যায় যে কে কার মধ্যে আছে। সেটা রুলস, এই রুলসটা আপনাদের ফলো করতে হবে। সো লোগো এবং ব্যানার আমি বলেছি, এবং লোগো ব্যানার ধরে আমি এখন আগানোর চেষ্টা করবো। একটু খেয়াল করেন যে আমার ব্যানারটা বসে যাবে, বাট মনে হচ্ছে যেন লোগো ব্যানার কোনোটাই কিন্তু আমরা আলাদা করতে পারছি না। সো এটাকে যদি আমরা আলাদা করতে চাই, মাঝে দুজনের মাঝে একটা গ্যাপ তৈরি করতে হবে। আর এই গ্যাপ তৈরি করার জন্য যে প্রপার্টি, সেই প্রপার্টিটার নাম হচ্ছে মার্জিন। এবং মার্জিন প্রপার্টি আমরা কিন্তু চারিদিকেও দিতে পারি, আবার যে কোনো একদিকেও দিতে পারি। যেমন আমি বলছি যে আমি যদি লোগো থেকে ব্যানারকে মার্জিন করতে চাই, যে লাইক এটা হচ্ছে এখানে আমার লোগো আছে, এখানে ব্যানার আছে, তাহলে দুজনের মধ্যে গ্যাপ তৈরি করতে গেলে লোগো থেকে আমাকে মার্জিন রাইট ইউজ করতে হবে। আমি যদি বলি যে মার্জিন, দেখেন মার্জিনের চারটা প্রপার্টি: মার্জিন বটম, দ্যাট মিনস নিচে মার্জিন করা যায়; লেফটে মার্জিন করা যায়; রাইটে মার্জিন করা যায়; মার্জিন টপ, উপরে মার্জিন করা যায়। সো আমি মার্জিন রাইট করছি যে লাইক 0.3%, কারণ আমি উইথ বরাবর যাচ্ছি, আমি পার্সেন্টেজেই আগাচ্ছি। দেখেন আমার উইথ 3% হওয়াতে যেটা হয়েছে, লোগো উপরেই আছে, ব্যানার নিচে চলে আসে। কারণ হচ্ছে যে টোটাল 100% কিন্তু এক্সিট করে গেছে। এটা কত, 20.3 আর 80, তাহলে 100.3 হয়। 100.3 তো হলে এক জায়গায় থাকবে না। তো আমি এখানে যেটা করি যে 80%-এর জায়গায় 79.7 দিই, তাহলে কি হয়, 100 হয়। সো 100টা আমি একটু চেক করে দেখি, যে দেখেন আমার পাশাপাশি 100 হয়েছে এবং এটা বসেছে, এবং এটা কিন্তু মার্জিন। আর এটা কিন্তু কোনো বর্ডার না, পেছনের যে আমাদের যে হেডার র্যাপারের ব্যাকগ্রাউন্ড সাদা, সেটা দেখা যাচ্ছে, নাথিং এলস। সো এইটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো আমরা কিন্তু এটা লোগো আর এটা ব্যানার, সেটা আমরা বুঝতে পারছি এবং এটা আমরা বসাতে পারলাম। সিমিলার ভাবে আমরা মেনু বসাবো, লেফট কন্টেন্ট, রাইট এবং ফুটার বসাবো। এটা বসাতে কিন্তু বেশি সময় লাগার কথা না এখন। আচ্ছা, কারো একজনের মাইক্রোফোন অন আছে? হোপফুলি আমরা সবাইকে সবাই আমাকে শুনতে পাচ্ছেন, আর সাউন্ড ঠিক আছে? ওকে, আমি পরবর্তী যে ক্লাসটা, সেটা অ্যাকচুয়ালি মেনু ক্লাস, এবং সেটা বানানোর চেষ্টা করব। আমি বলছি হ্যাশ মেনু ক্লাস। আমি একটা মেনু ক্লাস বানাবো এখন। সো মেনু ক্লাসে কি হয়, আচ্ছা,
মেনু ক্লাসে কি হয় সেটা নিয়ে আমরা এখন কথা বলছি। রাইট, একটু সাউন্ড বেশি আছে, আমি কমিয়ে নেই যদি কারোর সমস্যা হয়। আমি মেনু ক্লাসটা বানাই। মেনু ক্লাসটা সিমিলার ফ্লোট কনসেপ্টে, ফ্লোট লেফট ধরে আগাই। সিমিলার ভাবে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি কন্টিনিউ করি, সিমিলার ব্যাকগ্রাউন্ড কালারেই আমি যাচ্ছি, যাতে আহ, একটা একটা কালারের লিনিয়ারিটি থাকে। উইথ অবভিয়াসলি উইথটা 100%ই হবে, কারণ পুরো এরিয়া জুড়েই মেনুটা থাকবে। আর উইথের সাথে হাইট, আমাদের মেনুর হাইটটা কত হবে, লাইক আমি যদি বলি 50 পিক্সেল আমাদের মেনুর হাইটটা হবে। দ্যাটস ইট। সো আমাদের মেনুটা কিন্তু সেট হলো। মেনুটা কিন্তু হেডার র্যাপারের মধ্যে হবে না, এটা একদম মেইন র্যাপারের মধ্যে হবে, হেডার র্যাপারের বাহিরে। সো আমি যদি একটা ডিভ কল করি এবং ডিভের মধ্যে একটা আইডি দিয়ে ওই ক্লাসটা কল করি, যে লাইক মেনু, তাহলে কিন্তু আমার মেনুটা চলে আসবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি এতবার রিপিট করার পেছনে কারণ হচ্ছে আইডি, ক্লাস, সিএসএস এর রুলস, সেটা যেন আমরা বুঝি, এবং এই কারণেই কিন্তু আমি এই লেআউটটা তৈরি করছি। আপনারা কিন্তু যখন কোনো টেমপ্লেট নিয়ে কাজ করবেন, বা আমি পরবর্তী ক্লাসগুলোতে যে টেমপ্লেট নিয়ে আমি কাজ করব, সেখানে কিন্তু আহ, এই রুলসগুলোই অ্যাপ্লাই থাকবে, বাট কমপ্লিট একটা লেআউট টেমপ্লেট। সো এদিকে একটু ফলো করতে হবে আপনাদের। সো আমি যেটা বানিয়েছি, এখানে কিন্তু একটা প্রবলেম হয়েছে যে আমাদের ব্যানারের সাথে আমাদের মেনু মিশে গেছে, তার মানে একটা মার্জিন দেওয়াটা বাঞ্ছনীয়। সো আমি একটা মার্জিন দিয়ে দেই মেনুতে, আমি বলি মার্জিন টপ, এবং এই টপ মার্জিনটা আমি 5 পিক্সেল সেট করছি। টপ মার্জিনটা একটু 5 পিক্সেল আকারে সেট করে দেখি এটা সেট হয়েছে। সো দেখেন লোগো, ব্যানার, মেনু আমাদের বসেছে। এখন এখন আমরা পরবর্তী ধাপ, যে নিচের যে এরিয়াটা কন্টেন্ট এবং ফুটার, এই ফুটার এবং কন্টেন্ট এরিয়াটা আমরা সেট করি। প্রথমে কন্টেন্ট র্যাপার আমি নিয়ে নিব। সো আমি কন্টেন্ট র্যাপার আমি নিচ্ছি হ্যাশ কন্টেন্ট আন্ডারস্কোর। এই নামগুলো কিন্তু স্ট্যান্ডার্ড, এই কারণে আমি এরকম নাম ইউজ করছি। এটা ইউজার ডিফাইন, যে কোনো নাম দেওয়া যায়, বাট নামগুলো মিনিংফুল এবং স্ট্যান্ডার্ড দেওয়াটাই ভালো, কারণ আমরা কন্টেন্ট এরিয়া নিয়ে কাজ করবো এখন। এই কারণে আমি এখানে কন্টেন্ট র্যাপার সেট করেছি। তো শুরুতেই ফ্লোট ভ্যালু লেফট ধরে আগাচ্ছি। ফ্লোটের ভ্যালু কি লেফট। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, উইথ 100%। তাহলে হাইট কতটুকু হবে, রেস্ট অফ হাইট, লাইক আমাদের হাইট দিয়েছিলাম 1100 পিক্সেল, এর মধ্যে আমরা এখানে ইউজ করেছি 150 পিক্সেল, মেনুতে 50, দ্যাট মিনস 200 পিক্সেল গেছে। আর এখানে 5 পিক্সেলের একটা মার্জিন দিয়েছেন, 205 পিক্সেল। আর আমাদের হাতে আছে সেক্ষেত্রে 900 পিক্সেল মতো, 895 পিক্সেল। তো আমি যদি নিচে 95 পিক্সেলের কথা চিন্তা করি, ফুটারকে বা 90 পিক্সেলের কথা চিন্তা করি, আমাদের হাতে কিন্তু আরো 800 পিক্সেল থাকে এই কন্টেন্টের জন্য, এই ফিক্সড লেআউট। আমাদের কিন্তু হাইটটা এখন ফিক্সড আছে, পরে আমরা অটো ইউজ করা শিখবো। হাইটে আমি 800 পিক্সেল দিচ্ছি একটা হাইট, ঠিক আছে। এবং এবার যদি এই হেডার র্যাপারটাকে আমরা প্লেস করি ডিভ, এবং আইডি হিসেবে আমি যদি বলি যে আমার হেডার র্যাপার এটা, তাহলে হেডার র্যাপারটা দাঁড়ায়। দেখেন আমাদের হেডার র্যাপারটা হাইটটা কিন্তু সে পায় নাই, হাইটটা পায় নাই, কোনো একটা এরর দেখা যাচ্ছে।
ডুপ্লিকেট আইডি হেডার র্যাপার বলছে। ও, আমরা তো এটা হেডার র্যাপার বলতে ভুল করেছি। এটা হবে কি, আমাদের ক্লাসটা হবে কি কন্টেন্ট র্যাপার। সো দেখেন সঙ্গে সঙ্গে আমাকে আমি এই যে হেডার র্যাপার ইউজ করেছি, নিচে আবার ইউজ করাতে আমাকে ডুপ্লিকেট করছে। সো আমি ভুলই করেছি। আমার এটা কি হবে, এটা আমার কন্টেন্ট র্যাপার হবে। সো কন্টেন্ট র্যাপারে যাচ্ছে। দিস ইজ আওয়ার কন্টেন্ট র্যাপার, যেমন 800 পিক্সেলের হাইট, আর নিচের অংশটা 95 পিক্সেল আছে। আমি এটা ফুটারের জন্য এবং এখানে একটা টপ মার্জিন দিব, তার জন্য রেখে দিয়েছি। সো এখানে দেখেন লোগো, ব্যানার, মেনু এসেছে এবং আমার কন্টেন্ট র্যাপার। একটু যদি খেয়াল করি আমার ফ্লুইডিটি, আমি আমার আমি আমার মেশিনের স্ক্রিন ছোট করলেও এটা কিন্তু এর লেআউটটা ঠিক রাখছে। অ্যাটলিস্ট ভেঙে চুরে যাচ্ছে না। বাট রেসপন্সিভনেসের জন্য বুটস্ট্র্যাপ শিখতে হয় এবং খুব সুন্দর, খুব ইজি। আপনারা যে কেউ কিন্তু বুটস্ট্র্যাপে মাস্টারিং করতে পারেন। দ্যাট মিনস খুব ভালো করে বুটস্ট্র্যাপটা শিখে ক্যারিয়ারে কিন্তু কাজে লাগাতে পারেন। যদি ডায়নামিক ওয়েব ডেভেলপমেন্ট জানা থাকে, সাথে সাথে বুটস্ট্র্যাপ, এটা কিন্তু অত্যন্ত ইফেক্টিভ একটা কাজ হবে। তো আমি আপনাদের আমাদের যে ইউটিউব চ্যানেলে, আমাদের যে চ্যানেলটা আছে যেখানে অ্যাকচুয়ালি আপনাদের প্লে লিস্টটা আছে, ওখানে কিন্তু বুটস্ট্র্যাপের উপরে বেশ কিছু আলোচনা আছে। তারপরে স্পেসিফিক ভাবে আমি একটা সিরিজ আপনাদের সাজেস্ট করব। তো সোহেল রানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর কি এখন সুস্থ, বাট এখনো কিছুটা কাশি আছে। হ্যাঁ, দোয়া করেন যেন এটা ঠিক হয়ে যায়। মাঝে মাঝে গলা ব্যথা আছে, কাশি আছে। এহসানুল করিম, কি অবস্থা? ঠিক আছে সোহেল রানা, আলোচনা শুনি। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। হ্যাঁ, তাই নাকি? কি হয়েছিল আপনার? কি হয়েছিল আপনার? আচ্ছা আচ্ছা, গুড। এখন তো সুস্থ আছেন আল্লাহর রহমতে। দোয়া করেন সবার জন্য, আর নামাজ কালাম পড়েন, বাইরে না যাই, তাহলেই হয়তো সুস্থ থাকা যাবে। এখন তো সিচুয়েশন খুবই খারাপ। হ্যাঁ, প্রতিদিন 1000-এর বেশি রোগী আসছে। তো আমরা একটু সেফ থাকার চেষ্টা করি। আচ্ছা, আমরা সাউন্ডটা অফ রাখি। এখন এখন যেটা হবে যে বেসিক্যালি একটু খেয়াল করেন যে আমি হেডার র্যাপারটা এনেছি, লোগো, মেনু, লোগো ব্যানার বসালাম, মেনু বসালাম। এখন কন্টেন্ট এরিয়াটা বসাবো। কন্টেন্ট এরিয়ার কন্টেন্ট র্যাপারটা আমি বসিয়েছি। কন্টেন্ট র্যাপারের মধ্যে আমাদের তিনটা ভাগ হবে। আমরা কন্টেন্ট র্যাপারের মধ্যে এখন তিনটা সেল তৈরি করব। প্রথম সেলটা হচ্ছে প্রথম সেলটা হচ্ছে লেফট, তারপর একটা হচ্ছে মাঝেরটা কন্টেন্ট, তারপর একটা হচ্ছে আমার রাইট সাইড বার। সো আমি কন্টেন্ট র্যাপার বলছি। কন্টেন্ট র্যাপারের মধ্যে যে যেটা করব সেটা হচ্ছে যে আম, আমরা বানাবো কি, একটা হচ্ছে ক্লাস যার নাম দিব লেফট। ফ্লোট এবং কালার নিয়ে অবভিয়াসলি ওখানে সবই থাকবে। ফ্লোটিং লেফট, কালার হচ্ছে মূলত 6টা, হ্যাশ কালার 6, ইউজ করছি। সো এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম উইথ, অবভিয়াসলি এটা আমি 22% ইউজ করছি।
হাইট 100% ইউজ করব, কারণ আমি প্যারেন্টের মধ্যে আছি, 100% ইউজ করব, কারণ আমার প্যারেন্ট হচ্ছে কন্টেন্ট র্যাপার এবং কন্টেন্ট র্যাপারের হাইট হচ্ছে 800 পিক্সেল, সো 100% দেওয়াতে 800 পিক্সেল পেয়ে যাবে। আচ্ছা, আর লেফট ক্লাস ইউজ করেছি। এখন আমি যদি এটাকে আমাদের কন্টেন্ট র্যাপারের ভেতরে প্লেস করি, যে লাইক ডিভ আইডিটা আমি ইউজ করছি লাইক লেফট, আমার লেফটটা কিন্তু এসছে। বাট এই যে প্রবলেম ইজ দ্যাট যে আমরা কিন্তু আমাদের যে হেডার র্যাপারটা, আমার কন্টেন্ট র্যাপারটা, তার সাথে মেনুতে কোনো মার্জিন প্লেস করি নাই, এ কারণে এটা মিশে গেছে। সো কন্টেন্ট র্যাপারে আমি স্টিল এখানে যেটা করব যে মার্জিন টপে আমি আবার 5 পিক্সেল সেট করে দিচ্ছি, তাহলে দেখবেন যে মেনুর সাথে একটা গ্যাপ, 5 পিক্সেলের একটা গ্যাপ তৈরি হয়েছে এখন, যেহেতু আমি 5 পিক্সেল দিয়েছি। একটা ছোট্ট করে দেখেন, আমরা যখন HTML লেআউট বানাচ্ছিলাম, এই লেফট বারের সাথে লোগোর সাথে লেফট সাইড কিন্তু সমান সমান হচ্ছিল, কোনোভাবেই ছোট বড় করা সম্ভব হচ্ছিল না। এখন কিন্তু আমরা এটাকে ছোট বড় করতে পারছি। খেয়াল করেছেন যে আমি এটাকে 20% দিয়েছি, এটাকে 22% দিয়েছি ইচ্ছে মতো, কারণ প্রতিটা সেল ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারো উপরে ডিপেন্ডেন্সি রাখে না। নাও আমি পরবর্তীতে লেফট কন্টেন্ট রাইট বানাবো এবং এটা ঝটপট। আমি বলছি হচ্ছে এটাকে কন্টেন্ট লেআউটের মাঝের যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বেশ বড় করব। ইনফ্যাক্ট লাইক আমি যদি এটাকে বলি যে লাইক 55%, আর এটাকে আমি বলছি, এই ক্লাসটাকে আমি বলছি রাইট, দ্যাট মিনস লেফট কন্টেন্ট রাইট মিলে যেন 100% হয়। তো কত হচ্ছে 22, 22, 44 আর 55, 99, দ্যাট মিনস এখানে আরো কিছু আছে বা আরো কিছু দেয়া যাবে, বাট থিং ইজ দ্যাট যে আমি কন্টেন্ট এবং রাইট এই ক্লাসটা বসাই, কারণ এখানে কিছু মার্জিন ইউজ করতে হবে আমার। আমি কপি করে নিলাম, আমি এটাকে বললাম কন্টেন্ট, আর মাঝেরটাকে কন্টেন্ট আর পরেরটাকে হচ্ছে রাইট। এই ক্লাসগুলো যখন দিয়ে আমি লোড দিচ্ছি, দেখেন পাশাপাশি মিশে যাবে, মিশেই আছে। আমার যেটা করতে হবে, মাঝেরটার সাথে লেফটে এবং রাইটে মার্জিন দিতে হবে। সো আমি যদি তাই করি, যে মাঝের কন্টেন্ট র্যাপার থেকে আমি যদি বলি যে মার্জিন টপ বটমে 0ই হবে, কারণ 0 পিক্সেল হবে, বাট রাইট এবং লেফটে 0.3%। এটা আরেকটা রুলস, এই কারণে এভাবে লিখছি যে আমি মার্জিন লেফট বলে দিতে পারি, মার্জিন রাইট বলে দিতে পারি, তাহলে দুইবার মার্জিন লিখতে হতো। আমি এখন যেটা করছি যে না, আমি মার্জিন একবারেই লিখছি, উপরে নিচে মার্জিন হবে না, সো 0 রেখেছি। লেফটে 0.3%, রাইটে 0.3% হবে। সো লেটস চেক যে এখন কি হচ্ছে, যে লেফট এবং রাইটে মার্জিন হয়েছে, বাট স্টিল কিছু জায়গা ফাঁকা আছে। কেন একটু চেক করি, যে 55, 22, 22, 99, আর দুইবার যদি 0.6 হয় 99.6, 0.4 বাকি আছে। সো 0.4 অ্যাকচুয়ালি আমি দিয়ে দিচ্ছি একে, সেন্টারকে, সো কন্টেন্টকে। সো জাস্ট ক্যালকুলেশন বোঝানোর জন্য। হ্যাঁ, আরো স্মার্ট প্রসেস আছে, ইটস বেটার। বুটস্ট্র্যাপে সেটা সুন্দর করে লেআউটিং এর রুলস আরো অনেক কিছু ওখানে ইমপ্লিমেন্ট করা যায়, শুধু ক্লাস কল করলেই হয় মেনলি। এখন দেখেন আমাদের কন্টেন্টটা দাঁড়িয়ে গেছে, কন্টেন্টের লেআউটিং দাঁড়িয়ে, সিএসএস দিয়ে আমরা সেল বাই সেল বসাচ্ছি কিন্তু। তো এবার গেল কন্টেন্ট এরিয়াটা, আমরা এবার ফুটারের কনসেপ্টে যাব। ফুটারটা মোরালেস একেবারে মেনুর মতো। মেনু আর এরিয়াতে যেটা দেখেন, যে মেনুতে আমরা যেটা করতে পারি, মেনুটাকে আমি যদি ফুটারে এই ক্লাসের নামটা চেঞ্জ করে নিলাম, উইথ 100% হবে, হাইট অবভিয়াসলি এটা রেস্ট অফ 80 পিক্সেল, ইনফ্যাক্ট, বা হ্যাঁ মার্জিন টপও হবে, এটা 80 পিক্সেল নাম 85 পিক্সেল হবে অ্যাকচুয়ালি।
আমরা যদি ক্যালকুলেট করি টোটাল বা এন্টায়ার ক্যালকুলেশন করি তাহলে ফুটারের জন্য 85 পিক্সেল থাকে, মার্জিন টপ থাকে। তো এখন আমি যদি আমার ফুটার ক্লাসটাকে ইউজ করতে চাই, নেটবিনসে আমি আমার ফুটার ক্লাসটাকে ইউজ করতে চাচ্ছি, রাইট এর মধ্যে আমি ডিভের বাইরে গিয়ে আমি ডিভ বলছি ডিভ, এবং আইডি হিসেবে আমি বলছি ফুটার। দেখেন আমাদের বিষয়টা কি হলো, প্রথম ডিভ এটা হচ্ছে একটা রো যেখানে লোগো ব্যানার বসলো ইন্টারনাল সেলে, মেনুটা এটা একটা রো কনসেপ্টে আছে, আবার ডিভ আইডি কন্টেন্ট র্যাপার এটা একটা রো কনসেপ্টে আছে, তিনটা ক্লাস আছে এর মধ্যে, আবার ডিভ ফুটার। সো এবার যদি আমরা আউটপুটে যাই, চেক করে দেখেন যে আমার ফুটারটাও বসেছে, এবং আমরা যা করতে চাচ্ছিলাম এক্স্যাক্টলি ঠিক সেটাই কিন্তু এখন দেখা যাচ্ছে। সো একটু খেয়াল করেন, লোগো ব্যানার মেনু লেফট কন্টেন্ট রাইট এবং ফুটার এসেছে, এবং আমরা সিএসএস দিয়ে কিন্তু এটা করে ফেলতে পারলাম। সো সিএসএস রুলস রেগুলেশন জটিল কোনো কিছু না, এবং সিএসএস রুলস এর মাধ্যমে আমরা যে খুব ইজিলি ক্লাস বাই ক্লাসে যেতে পারি এবং ক্লাস বাই ক্লাস আলোচনা করতে পারি সেটাও কিন্তু প্রতীয়মান হলো। সো আমাদের এটা থেকে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের আলোচনাটা যখন আমরা আস্তে আস্তে করে আগাবো, একটু একটু করে কিন্তু আমাদের এই আলোচনায় সিএসএস এর ইমপ্লিমেন্টেশনটার রুলস এবং রেগুলেশনের যে বিষয়টা সেটা কিন্তু আসতে থাকবে। আর আরেকটা জিনিস একটু খেয়াল করেন যে আমরা কিন্তু এখান থেকে আরেকটা বিষয় আমি একটু বলবো, আমাদের যে ক্লাসের ইনভাইটেশন লিংক কিন্তু এখানে দেওয়া আছে, তালহা ট্রেনিং এর যে ড্যাশবোর্ডটা সেখানে ইনভাইটেশন লিংক দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের ইনফরমেশন এখান থেকে দেওয়া আছে, গ্রুপের ইনফরমেশন দেওয়া আছে যেখানে আমরা প্রতিদিনের ক্লাসের ওয়ার্কগুলো আপলোড করি। আপনারাও যেটা করবেন, হোমওয়ার্কগুলো গ্রুপে আপলোড করে দেবেন, ঠিক আছে, যাতে আমরা হোমওয়ার্কগুলো দেখতে পারি। হ্যাঁ, আমাদের এখানে প্রতিনিয়ত দেখেন ওয়েব ডেভেলপমেন্ট গ্রুপে নোটিশ অ্যাড করা হচ্ছে, আমরা এখানে অ্যালার্ট অ্যাড করছি। সো যারা এই ড্যাশবোর্ড ভিজিট করবে তারা কিন্তু রেগুলার অ্যাক্টিভিটিগুলো টের পাবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। হ্যাঁ, আমাদের ক্লাস সম্পর্কে এবং আদার ইনফরমেশন সম্পর্কে আমাদের ইউটিউব ফেসবুক পেজে তো থাকবেই, সাথে সাথে আমরা ফোকাস করব মোর অ্যান্ড মোর তালহা ট্রেনিং এর যে ড্যাশবোর্ডটা আছে সেখানে, এবং সেখানে নিজেরাও নিজেদের অ্যাক্টিভিটিগুলো চালাবো, নিজেরা নিজেদের হোমওয়ার্কগুলো আপলোড দিব। বিকজ কোর্স শেষে কিন্তু যখন আমরা শেষের দিকে যাব, প্রতিনিয়তই রিকোয়ারমেন্ট আসে কোম্পানিগুলোর কাছ থেকে যে জব রিকোয়ারমেন্ট, আমরা যাদের অ্যাক্টিভিটি বেটার, পারফরমেন্স বেটার দেবো তাদেরকে কিন্তু আমরা প্রমোট করব সামনের দিকে, ঠিক আছে, জবের জন্য বা ফ্রিল্যান্সিং এর জন্য। যেমন আমাদের লাস্ট ডেতে একটা প্রজেক্ট ম্যানেজার এর জন্য রিকোয়েস্ট এসেছে, লারাভেল ওয়েব ডেভেলপমেন্টের প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপেরিয়েন্স, বাট আপনাদের দিয়ে তো সেটা হবে না, অ্যাকচুয়ালি আপনারা বিগিনার। সো ঠিক এরকম রিকোয়েস্ট কিন্তু প্রতিনিয়তই আসছে এবং আসবে। সো বেটার হচ্ছে যে নিজেদেরকে অ্যাক্টিভ রাখা, জানানো যে আমরা অ্যাক্টিভ আছি এবং আমরা মূলত কাজ জানি এবং কাজ পারি, এবং আমাদেরকে নক করা, আমাদের সাথে যুক্ত থাকা, ঠিক আছে, এটা একটু ফলো করার চেষ্টা করবেন। ইনফ্যাক্ট এখানে কয়েকজন সবার অ্যাকাউন্ট আপনারা রেডি করে নিয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি যে প্রত্যেকের অ্যাকাউন্টের এগেনস্টে আমরা 10টা করে স্টুডেন্ট কানেকশন ক্লাসরুম এবং কনফারেন্সের জন্য 2জনের লিমিট রেখেছি। আপনারা চাইলে নিজেরা কনফারেন্স করতে পারেন, নিজেরা ক্লাস চালাতে পারেন আনলিমিটেড টাইমের জন্য। অন্যান্য অনলাইন টুলগুলোতে টাইম ফিক্স করা আছে 40 মিনিটের, এর বাইরে আপনারা কিন্তু ইউজ করতে পারেন না। আমরা আমাদের স্টুডেন্টের সুবিধার জন্য মোর দ্যান 40 মিনিটস ইনফ্যাক্ট আনলিমিটেড টাইমের একটা টাইম ফ্রেম দিয়েছি, যেটা আপনারা আপনাদের ক্লাসরুমকে কাজে লাগাতে পারেন, কনফারেন্স করতে পারেন, প্রেজেন্টেশন ক্লায়েন্টের কাছে আপনারা দিতে পারেন। ওকে,
নাও আমি আবারও মানে আলোচনাটা আমরা লেআউটিং এ করছিলাম, আমি সিএসএস নিয়ে আলোচনা করছি, মোস্টলি সিএসএস এর ক্লাস এবং তার ছোট একটা ইমপ্লিমেন্টেশন আমি দেখাচ্ছি। সো আমি আবার ক্লাসের লেআউটিং এ ফেরত যাচ্ছি। পরবর্তী আধা ঘন্টা, দ্যাট মিনস ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাস রুলসেই থাকবো এবং আমি এখন একটা ছোট্ট মেনু লিংক তৈরি করার চেষ্টা করব অ্যাকচুয়ালি আপনাদের জন্য, যে মেনু বাটন কিভাবে তৈরি হয়। বাটনের এগেনস্টে বাটন বানানোর পেছনে মূল কারণটা হচ্ছে যে আরো কিছু প্রপার্টি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া। ঠিক আছে, আপনারা দেখবেন যেন পরবর্তীতে আরো বেটার বা আরো অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারছেন, বাট মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। রিপিট করছি, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো আমি মেনুর জন্য নরমালি কি ইউজ করা হয়, আমরা জানি যে ইউএল এলআই, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ইউজ করা হয়, ইউএল এবং এলআই ইউজ করা হয়। সো লাইক এলআই আমি যদি প্লেস করি, আমি বলছি হোম বা এখানে এটা ইউজ না করে আমি হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট হোম অ্যাবাউট কন্ট্যাক্ট গ্যালারি, এইগুলো অ্যাকচুয়ালি আমরা দিতে পারি। সো হোম অ্যাবাউট কন্ট্যাক্ট গ্যালারি এই নামে মেনু লিঙ্কগুলো আমরা বানাবো। দেখেন আমরা যখন লিস্টিং ইউজ করেছি বুলেট আকারে নিচে নিচে আসে, বুলেট আকারে এগুলো নিচে নিচে আসে, বাট এগুলোকেই আমরা সিএসএস এর মাধ্যমে রুল অ্যাপ্লাই করে ছোট ছোট করে একটা শেপে নিয়ে আসবো। লেটস সি যে হাউ ইট উইল ডান। সো আমরা এখানে যাচ্ছি যে মেনুর মধ্যে, মেনু ক্লাস আকারে আগাবো এখন। সো মেনু ক্লাসের নিচেই লেখাটা শ্রেয়। সো মেনু ক্লাস আমরা নিলাম এখানে এবং বললাম যে এর ভেতরে যে ইউএল আছে তুমি দেখতে কেমন হবে। সো আমি বলছি যে এর বাই ডিফল্ট কিছু মার্জিন থাকে, আমি মার্জিনটাকে 0 করে দিচ্ছি, আর প্যাডিং থাকে, প্যাডিংটাকেও আমি 0 করে দিচ্ছি। প্যাডিংটা হচ্ছে সেলের ভেতরের জায়গা, মার্জিন হচ্ছে সেলের বাহিরের জায়গা। সো আমি ইউএল কে 0 করে দিয়েছি, দেখেন এটা মার্জিন চলে গেছে, প্যাডিং চলে গেছে, এই কারণে এই অবস্থায় আসে। আর এবার আমরা করব হচ্ছে যে ইউএল এর ভেতরে থাকবে হচ্ছে এলআই, অবশ্যই এটা হবে ফ্লোট লেফট ধরে, পাশাপাশি বসাতে হলে সিএসএস এর একটাই নিয়ম হচ্ছে ফ্লোট লেফট অথবা পজিশনিং। পজিশনিং অনেক জটিল, ফ্লোট লেফট ধরে আগালে আপনাদের জন্য অনেক সহজ হবে। দেখেন ফ্লোট লেফট দেওয়াতে এরা পাশাপাশি চলে গেছে, আস্তে আস্তে করে বিল্ড হবে, একটু খেয়াল করেন। বুলেটের যেটা লিস্ট স্টাইল টাইপ, যেটা লিস্ট স্টাইল টাইপ, এটাকে আমরা যদি নান বলে দেই, নান, লিস্ট স্টাইল টাইপ নান, দ্যাট মিনস এই বুলেট পয়েন্টগুলো সরে যাবে, লিস্ট স্টাইল টাইপ নান সরে গেছে। এবার আমরা যদি বলি যে মার্জিন লেফট, একজন আরেকজন থেকে তোমরা লেফট মার্জিন করবে অ্যাটলিস্ট 10 পিক্সেল, সো তাহলে তোমরা একটু সরে যাও, তোমরা সরে যাও, এরা কিন্তু সরে গেছে। তারপরে আমি বলছি যে এদের একটা উইথ সেট করব, একটা নির্দিষ্ট উইথ, আমি 120 পিক্সেলের একটা উইথ সেট করছি। সো আমি 120 পিক্সেলের একটা উইথ কিন্তু সেট হলো, খেয়াল করেছেন। আমি যদি বলি যে তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিব, এটা বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ড কালার, আমি বলছি হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিব তোমাদের মেনুতে। সো হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড এসেছে। এবার টেক্সটটাকে সেন্টারে নিব, টেক্সট অ্যালাইন, একটু প্রপার্টি খেয়াল করেন, আমি এটা দেখানোর মূল কারণেই নাম্বার অফ প্রপার্টি একসাথে আমি দেখাতে পারছি। টেক্সট অ্যালাইন সেন্টার, আমি
কত কিছু একসাথে আলোচনায় নিয়ে আসি, ফ্লোট করেছি, লিস্ট স্টাইল টাইপ, মানে আমি যখন লিস্ট লিখছিলাম কতগুলো প্রপার্টি আসছিল, একটু সবাই প্র্যাকটিস করবেন। মার্জিন, উইথ, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট অ্যালাইন, যখন আমি টেক্সট অ্যালাইন দিলাম, টেক্সটের আরো অনেক ধরনের অ্যালাইন আছে, সেগুলো প্র্যাকটিস করবেন। এটা মাঝামাঝি এসেছে, এই মেনুটা পুরো কাভার করতে হবে। সো এটা কাভার আপের জন্য একটু যদি আমরা চেক করি যে হাইট দিলে তো আমরা হাইট করতে পারি, কিন্তু হাইট দিলে কিভাবে আমরা এই এই কন্টেন্ট গুলোকে মাঝামাঝি রাখবো? বেটার হচ্ছে মানে প্যাডিং প্রোভাইড করা, যে আপনি এর ভেতরে আর অন্য কোনো কিছু আসতে দেবেন না। এই হোমের উপরের অংশ, নিচের অংশ পুরোটাই কাভার আপ থাকবে। নর্মালি আমাদের হাতে 50 পিক্সেল আছে বাই ডিফল্ট। আমি যদি এরকম করি যে উপরে নিচে একটা মার্জিন সেট করি, যেহেতু এটা একটা 50 পিক্সেল, 50 পিক্সেলের সেল, আমি যদি বলি যে আমরা টপ বটমে 15 পিক্সেলের একটা মার্জিন দিব, তাহলে ও টপ এবং বটমের 15 পিক্সেল মিলে এবং আমার টেক্সট মিলে একটা কিন্তু 45-48 পিক্সেলের একটা জায়গা দাঁড়াবে। আমি একটু যদি একটু আগাই, যেখানে আমি বলছি প্যাডিং, প্যাডিংটাও কিন্তু এই চারটা ভ্যালুর কনসেপ্ট। আমরা যদি প্রথম ভ্যালুটা বলি যে টপ বটম, হ্যাঁ আমি এখানে 15 পিক্সেলের একটা টপ বটমে মার্জিন রাখছি এবং রাইট লেফটে 10 পিক্সেল রাখছি, রাইট লেফটে 10 পিক্সেল রাখছি। দ্যাট মিনস টপ আর বটমে 15-15-30 বসবে, রাইটে 10 পিক্সেল, লেফটে 10 পিক্সেল, আর একটু বড় হবে। ঠিক আছে, এটা 12 পিক্সেল, বাট ক্যাপিটাল লেটার থাকাতে 18 পিক্সেলের জায়গা নিয়েছে এবং এখানে কিন্তু 2 পিক্সেলের একটা জায়গা স্লাইড বাকি আছে। সো আমরা কিন্তু এটাকে কাভার আপ দেখতে পাচ্ছি। সো এবং এটা কিন্তু একটা মেনু বাটনের মতো মনে হচ্ছে এখন, বাট প্রত্যেকটাই কিন্তু একটা করে লিঙ্ক। ওকে, সো প্রত্যেকটাই কিন্তু আমার এক একটা করে লিঙ্ক আকারে আছে। স্টিল কোনো ইম্প্যাক্ট নেই। আমি যখন কার্সর নিচ্ছি, বাটনগুলো হ্যান্ডের সাইন আসে, সেটাও কিন্তু এখানে আসে নাই। সো হ্যান্ডের সাইন আনার জন্য একটা ছোট্ট প্রপার্টি ইউজ করব, কার্সর। কার্সর ভ্যালু আমি পয়েন্টার সেট করছি। লেটস চেক যে আমি কার্সর ভ্যালু পয়েন্টার চেক করার সাথে সাথে আমার হ্যান্ডের মতো সাইন আসছে। সো এই ছিল হচ্ছে আমাদের বাটনের যে কনসেপ্ট, সিএসএস প্রপার্টির এগেনস্টে কিভাবে আমরা খুব দ্রুত একটা বাটন প্রপার্টি তৈরি করতে পারি, মেনু বাটন তৈরি করতে পারি, অন্য যে কোনো বাটন আমরা যদি চাই তৈরি করতে পারি। যে কোনো শেপের তৈরি করা যায়, আমরা শেপ দেওয়া শিখবো একটু পরে। ফোকাসিং করা যায়, সুডো ক্লাস ইমপ্লিমেন্ট করা যায়, ড্রপ ডাউন মেনু তৈরি করা যায়, মেগা মেনু তৈরি করা যায়। হ্যাঁ, এই ইউএলএলআই কনসেপ্টের মধ্যে থেকে সিএসএস লিখে লিখে এবং ছোট ছোট প্রপার্টি দেখে। সো প্র্যাকটিস করতে হবে হিউজ, বসে সময় নষ্ট না করাটাই ওয়াইজ। ইনফ্যাক্ট আমরা যদি এই একটা বা দুইটা ক্লাস করার পরে ব্রেকটা পেতাম, তাহলে অনেক উপকারে আসতো, আমরা প্রচুর প্র্যাকটিস করতে পারতাম। বাট আনফর্চুনেটলি আমাদের এইচটিএমএল ক্লাসের পরপরই আমি অসুস্থ হওয়াতে বেশ ভালো একটা গ্যাপ গেছে, অলমোস্ট 14 ডেজ গ্যাপ। আরেকটা বিষয় আমি একটু আমাদের স্টুডেন্টদের জন্য বলবো, যে ক্লাসটা সবাই একটু ভালো মতো মনে রাখবেন এবং কানেক্টেড ফ্রেন্ডদের সাথে এটাকে যুক্ত জানাবেন যে আমি একটু আর কি সপ্তাহে যে 4টা ক্লাস, এই 4টা ক্লাসের আমি আগামীকালকে ক্লাসটি স্কিপ করব ফর রিল্যাক্সেশন, বিকজ পরপর ক্লাসে একটা প্রেশার হতে পারে এবং শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে। সো আমি আগামী ক্লাসটা আগামী বুধবারে নিব। হ্যাঁ, আপনাদের ক্লাস লিঙ্কটা বুধবারে ক্লাস পাবেন, আগামী ক্লাসটা আগামী বুধবারে নিব আমরা, এটা সবাই মনে রাখবেন। বুধ বৃহস্পতি ইনশাল্লাহ ক্লাস হবে এবং ঈদের মধ্যে যেহেতু আমরা যেখানে আছি মুভ করছি না, সেখানেই থাকবো, ক্লাস সেভাবে বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। ওকে, সো ঈদের দিন বা ঈদের পর দিন ছাড়া বাকি দিনগুলোতে আমাদের ক্লাস যথারীতি চলবে, আমি যদি আল্লাহর রহমতে সুস্থ থাকি। তো আমি পরবর্তী বিষয়ের দিকে আগাচ্ছি, আবারও পরবর্তী ট্র্যাকে যাচ্ছি।
সো আমাদের মেনু হয়েছে, মেনুতে আউটপুটটাও আসছে মেনু বাটনের এখানে। আমি যদি এখন কার্সর নিয়ে কিছুটা জারি জুরি করতে চাই যে লাইক কার্সর নিলে কিছু পরিবর্তন আসবে, সো আমি সেখানে কিছু হুবার প্রপার্টি অ্যাপ্লাই করব। একটু যদি খেয়াল করেন, কোলন হুবার, এটা একটা সুডো ক্লাস, কিছু সুডো ক্লাস আছে। একটু যদি আমরা লিস্টটা দেখাই, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রতিটা সুডো ক্লাসের জন্য, ঠিক আছে, প্রতিটা সুডো ক্লাসের সুন্দর সুন্দর এক্সাম্পল আপনাদের অনলাইনে আছে। এবং আমরা আমরা যদি দেখি যে এই সুডো ক্লাসের মাধ্যমে আমরা কোনো কোনো নতুন নতুন কাজ করতে চাচ্ছি, সেটাও কিন্তু আমরা করতে পারবো, লাইক অ্যাক্টিভিটি রিলেটেড। সো আমি ফোকাস বলতে বোঝাই কোনো ইনপুট বক্সের মধ্যে প্রেস করাকে ফোকাস বলে, যে এটা প্রেস করবেন কিছু একটা হবে। হুবার কার্সর নিলেই, বাটনগুলোর উপরে কার্সর নিলেই একটা অ্যাক্টিভিটি হবে। সো আমি যদি বলি যে না, এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে ফেলবো আমি কার্সর নিলেই, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্ল্যাক হবে। হ্যাঁ, এই যে কার্সরটা নিলেই একটু খেয়াল করেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেছে। বাট এই ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হওয়ার জন্য নেক্সট ক্লাস ওয়েডনেসডে, দিস উইক। হাবিবুর রহমান, বুঝতে পেরেছেন? ক্লাস চলবে, বাট একটু মানে রিপিটেড যেটা হচ্ছিল যে পরপর ক্লাস, সেই অনুযায়ী একটু স্লো যাবে। আগামীকালকে ক্লাস বন্ধ থাকবে, বুধ বৃহস্পতিতে ইনশাল্লাহ ক্লাস হবে। আচ্ছা, এখন মেনু ইউএল এলআই হুবারের যে কনসেপ্ট, আমি হুবার দিলে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হচ্ছে। লেটস চেক যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, বাট টেক্সটটা কিন্তু দেখাই যাচ্ছে না, কারণ আমাদের টেক্সটটা ব্ল্যাক। সো টেক্সটটাকে আমরা আমাদের জায়গায় নেওয়ার চেষ্টা করব। টেক্সট কালার, টেক্সট কালারটা আমি আমি বলছি যে হোয়াইট হবে। টেক্সট কালার আমি উল্টে দিলাম, হ্যাঁ, ডিফল্ট যেটা ছিল তার থেকে পরিবর্তন করে দিলাম। লেটস চেক যে স্টুডিও ক্লাসের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালার, আমাদের মূল ব্যাকগ্রাউন্ড কালার ছিল হোয়াইট, এটা ব্ল্যাক করেছি। আর টেক্সটের কালার বাই ডিফল্ট ব্ল্যাক ছিল, এটাকে আমি হোয়াইট করেছি। সো এখন যদি আমরা যাই, এখানে কার্সর নেন, খেয়াল করেন যে টেক্সটের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তন কার্সর নেওয়ার সঙ্গে সঙ্গেই হচ্ছে। নাও এই যে মার্জিনটা, এটা কিন্তু একটু বেশ বড়ই লাগছে, মার্জিনটা 10 পিক্সেলের। আমি মার্জিনটা একটু ছোট করে দেই, মার্জিন লেফটটাকে 5 পিক্সেল করে দেই, তাহলে 5 পিক্সেল আমরা দেখতে পাচ্ছি যে 5 পিক্সেলের একটা মার্জিন এসেছে। হ্যাঁ, এবার একটু বেটার মনে হচ্ছে। নাও এখানে কিছু ইন্টারমিডিয়েট প্রপার্টি এখন প্লেস করি। খেয়াল করেন, আমি একটা ছোট্ট অ্যানিমেশন প্রপার্টি এখন এর সাথে জুড়ে দিব। অ্যানিমেশন প্রপার্টি নিয়ে কাজ করব, যে লাইক আমি যখন হুবার করব, এটা তো চট করে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের জায়গাটাকে আমি একটু চট করে না করে আমি এটাকে স্মুথলি করব। সো স্মুথলি করার জন্য ট্রানজিশন নামে একটা প্রপার্টি আছে। আমি বলবো যে উপরে যতগুলো প্রপার্টি, এর উপরে ট্রানজিশন অ্যাপ্লাই হবে এবং এটা 2 সেকেন্ড ধরে হবে। দ্যাট মিনস আমার ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তনটা সাদা থেকে ব্ল্যাকে আসতে 2 সেকেন্ড সময় লাগবে, আর টেক্সটের কালারটাও তাই, যে কালো থেকে সাদাতে আসতে 2 সেকেন্ড সময় লাগবে। তার মানে এটার একটা ইমপ্যাক্ট আমরা দেখতে পাবো। একটু খেয়াল করেন, আমাকে পেজটা লোড দিয়ে নিতে হবে। পেজটা লোড দিয়ে নিচ্ছি, কারণ এটা অ্যানিমেশন প্রপার্টি দেওয়াতে এইভাবে আসছে। এবং কার্সর যখন আমি দিয়েছি, একটু খেয়াল করেন, এটা কিন্তু খুব দ্রুত চেঞ্জ হচ্ছে না, একটু সময় নিয়ে চেঞ্জ হচ্ছে। যখন পরিবর্তন হচ্ছে, সময় নিয়ে পরিবর্তন হচ্ছে। হুম,
সময় নিয়ে পরিবর্তন হচ্ছে। সো এই অ্যানিমেশন প্রপার্টিগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, অ্যানিমেশন প্রপার্টিগুলো চাইলে ইউজ করা যেতে পারে। যদি প্রয়োজন পড়ে, যদি অ্যানিমেশনের প্রয়োজন পড়ে, তখন আমরা এই অ্যানিমেশন প্রপার্টিগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারি। আচ্ছা, এখন এখন আরেকটা বিষয়ে আমরা দেখব যে সেকেন্ড এবং থার্ড যে ইস্যুটা, যে আমরা আরেকটা প্রপার্টি যেটা দিয়ে শেপ চেঞ্জ করা যায়, সেই শেপ চেঞ্জিং প্রপার্টিটা নিয়ে আলোচনা করব। শেপ, যে কোনো সেলের শেপ নর্মালি তৈরি চেঞ্জ করা হয়ে থাকে বর্ডার রেডিয়াস ইউজ করে। বর্ডার রেডিয়াস, কারণ যে কোনো সেলই কোনো না কোনো বর্ডার ইম্প্যাক্টের মধ্যে থাকে, মানে বর্ডারের উপরে নির্ভরশীল থাকে, কারণ বর্ডার দিয়ে কাভার করা থাকে, এবং সেখানে যদি আমরা রেডিয়াস ইমপ্লিমেন্ট করি তাহলে বিভিন্ন ধরনের শেপ আমরা তৈরি করতে পারি সিএসএস দিয়ে। আর যে কোনো লেভেলের যে কোনো টাইপের শেপ তৈরি করার জন্য এসভিজি প্রয়োজন করে। এটা সিএস জাভাস্ক্রিপ্ট রিলেভেন্ট একটা ইস্যু। এসভিজি সিএসএস এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপ নিয়ে কাজ করতে পারি। তো আমরা একটু আবার নতুন করে এহসানুল করিম নতুন করে একটু ইয়ে করেন, আপনি নতুন করে রিজয়েন করেন, নতুন করে রিজয়েন করেন। অথবা আপনার ইন্টারনেট ফ্ল্যাকচুয়েটের কারণে হতে পারে, আপনি রিজয়েন করলেই হোপফুলি এটা ঠিক হয়ে যাবে। ওকে ওকে, সো আমি শেপ চেঞ্জ করার চেষ্টা করছি। আমি শেপ চেঞ্জ করার চেষ্টা করব এখন, যে বিভিন্ন ধরনের শেপ, আমি বাটনের শেপই পরিবর্তন করব। বাটনের শেপ পরিবর্তন করার জন্য যেটা হবে যে বর্ডার রেডিয়াস আমি ইউজ করব। বর্ডার রেডিয়াস অ্যাকচুয়ালি আমি যদি 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল এবং 0 পিক্সেল ধরে আগায়, চারটা 0 পিক্সেল আমি অ্যাসাইন করেছি। এই চারটা 0 পিক্সেলের ইস্যু হচ্ছে কোথায় কে ইম্প্যাক্ট করবে। প্রথমটা হচ্ছে এই লেফট টপ কর্নার, দ্বিতীয়টা হচ্ছে আমার রাইট টপ কর্নার, তৃতীয়টা হচ্ছে রাইট বটম কর্নার, এবং 4 নম্বরটা হচ্ছে বটম লেফট কর্নার। ঠিক আছে, বটম লেফট কর্নার। সো 1 2 3 4, রিপিট করছি, 1 2 3 4। সো আমি যদি মনে করেন যে রেডিয়াসটা যদি আমি প্লেস করতে চাই 3 আর 4 এ, তো সেক্ষেত্রে 3 4 এর ভ্যালু আমি সেট করব 3 and 4। লাইক আমি যদি 25 পিক্সেল and 25 পিক্সেলের একটা রেডিয়াস সেট করি, যদি চেক করি যে আমার রাইট কর্নার এবং লেফট কর্নারে কিন্তু রেডিয়াস হয়েছে, আর 1 আর 2, 1 আর 3 তে 1 আর 3 তে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। 2 আর 4 এ আমি চেঞ্জ করেছি, একটু খেয়াল করেন, সরি আমি আগে 3 4 বলেছিলাম, 2 আর 4 এ আমি চেঞ্জ করেছি। সো 2 4 এ ইম্প্যাক্ট আসে এবং 1 আর 4 এ কোনো চেঞ্জ আসে নাই।
সো আমি যদি এটা পরিবর্তন করতে চাই বা আমি যে কোনো জায়গায় যে কোনো ধরনের ভ্যালু সেট করতে পারি এবং এটা আমার ইচ্ছে মতো, ঠিক আছে, আমি যদি ঠিক বাটনটা এরকম করতে চাই, হুম, তো যে যেভাবে ভ্যালু প্লেস করবে তার লেআউটিং এর শেপটা ঠিক সেরকমই হবে। সো আমরা যদি আমাদের এই লেআউটিং এর এই কাজটা এবং সাথে সাথে যে প্রপার্টি গুলো শিখলাম, বাটন রিলেটেড, বাটন তৈরি করা বা অ্যানিমেশন করার ছোট্ট একটা প্রপার্টি দেওয়া, হুবার দেওয়ার যে কাজটা আমরা শিখেছি, এছাড়া যে শেপ তৈরি করা, আমরা তো বিভিন্ন ধরনের শেপ বানাতে পারি। তো এখন এখন যদি মনে করেন যে আমি যদি এরকম দেই 25 পিক্সেল দেই, যে 25 25, তো একটা ডিফারেন্ট শেপ তৈরি হবে, তাই না? সো ইনফ্যাক্ট ঠিক এভাবে আমরা যদি ধরেন এরকম রাউন্ড শেপের কোনো বাটন তৈরি করতে চাই, সেক্ষেত্রে চারটা ভ্যালুই যদি আমরা 25 পিক্সেল দিই, চারটা ভ্যালু দেওয়া আর একটা ভ্যালু দেওয়া একই কথা, একটা ভ্যালু পেলে মনে করবে চারটাতেই সেম দিতে হবে। সো লেটস চেক যে আমরা ঠিক এরকম বাটন পাচ্ছি, যেটা আপনারা রেগুলার কেসে বুটস্ট্র্যাপে এখন দেখে থাকেন। সো বুটস্ট্র্যাপের যে বাটনগুলো মোরাললেস এরকম শেপের হয়ে থাকে এবং কোনো ওয়েব পেজ যেগুলো জায়গা দেখেন সেখানেও কিন্তু আপনারা এরকম বাটন দেখে থাকেন। আচ্ছা, আর এছাড়া আগে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যেত, এখন সিএসএস থেকে সেগুলো তুলে দিয়েছে, লিনিয়ার গ্রেডিয়েন্টের যে কনসেপ্ট। সো বাটনে কালারফুল বাটন তৈরি করার ক্ষেত্রে, বাট এখন মূলত সেটা কালার কোড, মিক্সড কালার কোড ইউজ করেই সেটা মূলত করা হয়ে থাকে। সো আমরা আমরা যদি বাটনের কালার নিয়ে, যে লাইক আমি যদি বলি যে ব্যাকগ্রাউন্ড কালারের ইস্যু, কালার কোড, যে কোনো ধরনের কালার কোড আমরা কিন্তু সেই বাটনের ভেতরে অ্যাপ্লাই করতে পারি, বা ফটোশপ থেকেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কোড ইমপ্লিমেন্ট করা যায়, মিক্সড কালার তৈরি করা যায় এবং সেই কালার উপর বেস করেও কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশনে আসা যায়। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে আপনি যদি বাটন তৈরি করতে চান, বাটনের শেপিং তৈরি করতে চান, করতে পারেন। আপনি শেপ ছাড়াও যদি বাটন তৈরি করতে চান, একদম রেগুলার বাটন, সেটাও কিন্তু আপনি তৈরি করতে পারেন। আপনি যদি অ্যানিমেশনের কোনো কিছু না করতে চান, অ্যানিমেশন বাদ দিয়ে রেগুলার একদম সাদামাটা বাটনের কনসেপ্টে আপনি কিন্তু সেটা করতে পারছেন। তো ছোট ছোট প্রপার্টি ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানার এবং শেখার চেষ্টা করছি। তো আমরা আরেকটা ছোট্ট প্র্যাকটিস বা একটা ছোট কাজ আমরা দেখব, বা এরকম হতে পারে যে আমরা যদি ইমেজ, সিএসএস তো সিএসএস এর ইমেজ কিন্তু আপনি এইচটিএমএল এর ইমেজ, ওইটা একটা ইস্যু যে আমরা এইচটিএমএল এর সোর্স দিয়ে ইমেজ নিয়ে আসতে পারি, বাট সিএসএস এর মাধ্যমেও কিন্তু ইমেজ সেট করা যায় যাতে একটা জায়গা থেকে সবগুলো জায়গাতে ইমপ্লিমেন্ট করা সম্ভব। তো আমরা যদি একটা ইমেজ মনে করেন ডেতে, এই ইমেজের মধ্যে একটা ইমেজ ছিল লোগো পিএনজি, আমরা চেষ্টা করি ওই লোগো পিএনজিটাকেই আমরা ডে 4-এ একটা নতুন ফোল্ডার করে ইমেজেস নামে একটা ফোল্ডার করলাম, ওই ফোল্ডারের মধ্যে ইমেজটা দিলাম। এখন সিএসএস এর মাধ্যমে ওই ইমেজটা যদি প্লেস করতে চাই, যে লাইক ব্যাকগ্রাউন্ড ইমেজেস নামে একটা ইমেজেস সেট করে ইউআরএল এর মাধ্যমে আমরা কিন্তু ইমেজ নিয়ে আসতে পারি। কিভাবে দেখেন, আমরা আছি স্টাইলের মধ্যে, আমার যদি ইমেজ পর্যন্ত যেতে হয়, আমি যদি যেতে চাই, আমি হেঁটেও যেতে চাইলে এর মধ্যে বাইরে যেতে হবে, দেন ইমেজে ঢুকতে হবে, দেন ইমেজ পেতে হবে। সো বের হওয়ার জন্য সিএসএস এর রুলস হচ্ছে ফোল্ডার থেকে বের হতে হলে ডট ডট স্ল্যাশ, তারপরে আমি ঢুকবো ইমেজেস এর মধ্যে, তারপরে আমি লোগো পিএনজি কে সেট করব। সো এটা ব্যাকগ্রাউন্ড আকারে সেট হয়ে যাবে এর পজিশন ধরে। যেহেতু ইমেজটা বড়, আমাকে যদি ইমেজ ক্রপ করে ইমেজকে সাইজ হিসেবে সিএসএস দিয়ে বসাতে হয়, ঠিক আছে? সো আমাদের ইমেজটা যেহেতু বড়, এখানে ইমেজটা অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গেছে।
সো যদি ইমেজটা আমরা আমাদের সাইজ অনুযায়ী সুন্দর করে সেট করতে চাই, সেটা দিয়ে সেট করা যাবে। আমরা বিষয়গুলো জানবো। ব্যানারেও আমরা ইমেজ যদি দিতে চাই, ঠিক এভাবে ইউআরএল এর মাধ্যমেও আমরা ইমেজ দিতে পারি। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েও, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা ইমেজ প্রপার্টি ইউজ করে আমরা ইমেজ সেট করতে পারি। সো আমরা আজকে বেশ কিছু সিএসএস প্রপার্টি দেখলাম, জানলাম, এবং সিএসএস প্রপার্টির থ্রুতে কিভাবে এইচটিএমএল কে কন্ট্রোল করা যায়, এইচটিএমএল লেআউটিং কিভাবে করা যায়, কিভাবে মেনু বাটন তৈরি করা যায়, হুবার ইমপ্লিমেন্ট করা যায়, শেপ তৈরি করা যায়, অ্যানিমেশন, ছোট অ্যানিমেশন করা যায়, সে বিষয়গুলো জানলাম। সো আমরা নেক্সট ক্লাসে ইনফ্যাক্ট যেটা করব সেটা হচ্ছে যে রুলস গুলো যেহেতু আমি জেনেছি, আমি বুটস্ট্র্যাপের একটা ওভারভিউ দিব, দেন আমাদের পরবর্তী আলোচনা চলে যাবে আর একটু অ্যাডভান্স লেভেলে, পিএসপির সাথে প্যারালালি তখন আলোচনা হবে, এবং ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্টে আমি ফোকাস করব, মোর অ্যান্ড মোর প্রোগ্রামিং এর দিকে ফোকাস করব। এবং আমি আজকে আপনাদের একটা সিরিজ সাজেস্ট করব, যদি ইউজ প্র্যাকটিস করতে চান ফার্দার অ্যাডভান্স ডিজাইনের উপরে। বাট আমাদের কোর্সের মধ্যে আরও বেশ কিছু বিষয় আসবে, অনেক জটিল বিষয়ে আলোচনা করব এবং মিড লেভেল বিষয়েও আলোচনা করব। আমরা যদি দেখি ইউটিউবের যে তালহা ট্রেনিং এর চ্যানেল আছে, ইউটিউবে তালহা ট্রেনিং চ্যানেলে গিয়ে আমরা কিন্তু আমাদের যে বুটস্ট্র্যাপের প্র্যাকটিসটা সেখান থেকে কন্টিনিউ করতে পারি, এবং প্রচুর আলোচনা সেখানে আছে, নাম্বার অফ ভিডিও সেখানে আছে, অল আর ফ্রি। সো এই ফ্রি বিষয়টাকে আমরা একটু কাজে লাগাতে পারি এই সময়ে, যখন আমরা প্রচুর সময় বাসায় কাটাচ্ছি। সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের যে ড্যাশবোর্ড আছে সেখানে আলোচনা করতে পারেন, এবং যদি কোনো বিষয় জানার থাকে আমাদের ড্যাশবোর্ডে একজন বলেছেন যে বারবার পাসওয়ার্ড ইনকারেক্ট প্রবলেমটা আসে কেন, প্লিজ চেঞ্জ। Wow. Your password. So, আচ্ছা, এখানে একটা কথা আছে।